আমরা 7 নম্বর পেজে আসলাম। 7 নম্বর পেজে ওই দ্বিরুক্তি শব্দের যে বাকি অংশটা এখানে আলোচনা করব। একই শব্দে ঈষৎ পরিবর্তন করে যে শব্দ ঘটনার যে রীতি, এটাকে বলা হয় যুগ্ম রীতি। হ্যাঁ, একই শব্দ হালকা পরিবর্তন করে, মনে করেন হাতে 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 না হয়ে হয়ে গেছে হাতে নাতে, আকাশে আকাশে না হয়ে হয়ে গেছে আকাশে বাতাসে। এই হালকা পরিবর্তন যেটা, এটাকে বলা হয় যুগ্ম রীতি। বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহার করাকে বলা হয় পদার্থক দ্বিরুক্তি। একটু আগে বলেছি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, এই যে ভয়ে ভয়ে, এটা হলো বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহার, এটাকে বলা হয় পদার্থক দ্বিরুক্তি। ফুলগুলো তুই আনরে বাছা বাছা, অনেক সময় এই লাইনগুলো দিয়ে বলে এখানে তারা কি বুঝাইছে। ফুলগুলো তুই আনরে বাছা বাছা, এটা দ্বারা বোঝানো হয়েছে ভাবের প্রগাঢ়তা। থেকে থেকে শিশুটি কাঁদছে। তাহলে এই যে শিশুটি থেকে থেকে কাঁদছে, মনে করেন একটু পর পর কাঁদছে কাঁদছে, এটা তার কালের বিস্তার বোঝাচ্ছে। কোনো কিছুর স্বাভাবিক, কাল্পনিক, অনুকৃত বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলা হয়, ধনাত্মক শব্দ বলা হয়। হ্যাঁ, এই ধনাত্মক শব্দ বলা হয় কোনগুলো, যেমন বেউ বেউ, ঘেউ ঘেউ, গছা গছ, ধান কাটার শব্দ, মরমর, ঠাটা রোদ, দুপুর, টাপুর টুপুর, ছটপটানি। মানে হলো কোনো স্বাভাবিক, কাল্পনিক যে কোনো কিছুর যদি অনুকৃত বিশিষ্ট যে শব্দের যে একটা রূপ পাওয়া যায়, হ্যাঁ, কুকুরের ডাক, ঘেউ ঘেউ, এগুলো আর কি, এগুলোকে বলা হয় ধনাত্মক শব্দ। কলকলিয়ে উঠলো সে তাই নারীর প্রতিবাদে, যে কলকলিয়ে উঠলো, এটা হলো ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এটা হলো ক্রিয়া। আর চিক চিক করে বালি কোথা নাই কথা, এটা হলো ক্রিয়া বিশেষণ, চিক চিক করে। হ্যাঁ, দেখেন এটা একটা ক্রিয়া, আবার বিশেষণ। বিশেষণ কি? যেটা তার দোষ, গুণ, পরিমাণ, অবস্থান ইত্যাদি বোঝায়। হ্যাঁ, বিশেষণ, ঠিক আছে। এটা চিকচিক করছে, এটা হলো ক্রিয়া বিশেষণ। চিকচিক করছে, তাহলে করাটা হলো ক্রিয়া, আর চিকচিক করা যেটা, এটা হলো বিশেষণ। নামিল নভে বাদল ছলো ছলো বেদনা, এই যে ছলো ছলো যেটা, এটা হলো বিশেষণ। বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, এই যে ঝমঝমানি যেটা, এটাকে বলা হয় বিশেষ্য। সংখ্যাবাচক শব্দ আছে, অঙ্কবাচক হলো 1 2 3 4 5 6, এগুলো সংখ্যা অঙ্কবাচক। গণনা বা পরিমাণবাচক হলো সপ্তাহ, চৌথা, সিকি, পোয়া, এগুলো হলো পরিমাণ বা গণনাবাচক। যেমন 1/4, তেহাই, 1/3, এগুলো তেহাই, 1 2 3 4, এগুলো গণনাবাচক। পূরণ বা ক্রমবাচক হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো। তারিখবাচক হলো পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটা হলো হিন্দি নিয়মে, আর 5 6 7 এগুলো হলো বাংলা নিয়মে। এরপর আমরা চলে যাচ্ছি বচনে। আছে বচন একটি পারিভাষিক শব্দ। বিশেষ্য ও বিশেষণের সংখ্যাগত ধারণাকে ধারণা প্রকাশের উপায়কে বচন বলা হয়ে থাকে। উন্নত প্রাণীবাচক শব্দের সাথে রা যুক্ত করা হয়, ছাত্ররা, তারা, উন্নত প্রাণী। আর গুলাগুলিগুলো, এগুলো হচ্ছে অপ্রাণী এবং প্রাণী দুইটার ক্ষেত্রে ব্যবহার, মনে করেন আমগুলো, গরুগুলো, দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু উন্নত জাতের প্রাণীর ক্ষেত্রে মানুষগুলো ব্যবহার না করলে মানুষরা, ছাত্ররা, তারা, এইভাবে ব্যবহার করা হয়। পর্বত, পর্বত সকল, মানুষ সকল, এগুলোকে বলা হয় পর্বতমালা, পর্বতরাজি, পুস্তকাবলী, কবিতাগুচ্ছ, হস্তিজুত, কুসুম দাস, কুসুম দাম, কুসুম নিচয়, কমল নিকর, মেঘ কুঞ্জ, এগুলোকে এভাবে হলো উচ্চারণ করা হয়, এভাবে বলা হয়ে থাকে। পরের পেজে চলে যাচ্ছি। পদাশ্রিত নির্দেশক একের সাথে টাটি যুক্ত হলে এটা অনির্দিষ্টতা বোঝায়। একটি দেশ, এক দেশে একটা রাজা ছিল, এরকম, অনির্দিষ্ট। নিরর্থকভাবে ব্যবহার করা হয়, ন্যাকামিটা রাখো, নিরর্থক, ন্যাকামিটা টা যুক্ত হয়, এটাকে বল নিরর্থক বানিয়ে ফেললো। সারাটি সকাল তোমার আশায় বসে আছি। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে নির্দিষ্ট বোঝায়, যেমন ওটি, সেটি, এটা, ওটা। নির্দেশকের পরে যদি টাটি যুক্ত হয় তাহলে এটা নির্দিষ্ট বোঝায় নির্দেশকের পরে, ঠিক আছে। গোটা দেশ ওই ছারকার হয়ে গেছে, এটা দ্বারা নির্দিষ্টতা বোঝাচ্ছে। গোটা 2 কমলা আছে, অনির্দিষ্টতা বোঝাচ্ছে। খেয়াল করেন, গোটা দেশ ওই ছারকার হয়ে গেছে, এটা না ব্যাকরণের না, আমি বারবার বলছি, কোনো নিয়ম নাই আমাদের বাংলা ব্যাকরণের। ইংরেজি ব্যাকরণে, ইংরেজি গ্রামারের রুলস আছে, রেগুলেশন আছে, ওরা প্রত্যেকটা নিয়ম মেনে মেনে তৈরি করেছে। আমাদের না পণ্ডিত অনেক বেশি, আমরা এটা করি, ওটা করি, অতিরঞ্জিত বই বের করি, সাহিত্য বের করি, কিন্তু কাজের কাজ কিছুই করি না। বঙ্গবন্ধুকে নিয়ে আপনি হাজার খানেক লেখকের বই পাবেন, জাস্ট তেল মারতে মারতে এগুলো বানাইছে, আদৌ প্রয়োজন নাই। সঠিক একটা ইতিহাস জানার মতো একটা বই নাই, যেই বইটা পড়লে আপনি বুঝবেন আমাদের ইতিহাস এটা ছিল। যখনই কেউ আসে তখনই হলো যে ইতিহাস বিকৃত করে, যখনই কেউ আসে তখনই ইতিহাস বিকৃত করে, ঠিক আছে। এরপর দেখেন গোটা 2 কমলা আছে, এটা তো অনির্দিষ্ট বোঝাচ্ছে যে কমলা 2খানা, গোটা 2 মানে পুরোপুরি নাই। কিন্তু 2খানা কম্বল চেয়েছিলাম, 2খানা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট 2খানা কম্বল চেয়েছিলাম। 1খানা বই কিনে দাও, সবটুকু ওষুধ খাও, পোয়াটাক দুধ দাও, কেতা পাটি, এগুলো দ্বারা বোঝা হচ্ছে 3 কেতা জমি, 10টা কাগজ। এরপর হলো সমাসে চলে যাচ্ছি। সমাস নিয়ে আমি আরেকদিন ক্লাস নিব, সমাসটা এখানে পড়াবো না। সমাসটা এখানে যা আছে চাইলে একটু দেখে নিতে পারেন, কিন্তু সমাসটা এখানে পুরোপুরি পড়াবো না। সমাস এবং কারক, এই দুটোর উপরে পরবর্তীতে ক্লাস নিব আপনাদের, আরেকটা ক্লাস নিব এক্সট্রা, হ্যাঁ, সমাস এবং কারকের উপরে।
এগুলো সব সমাসের পড়া। তারপরে বহুব্রীহি সমাস আছে 10 নম্বর পৃষ্ঠা। 11 নম্বর পৃষ্ঠাতেও সমাস আছে। 12 নম্বর পৃষ্ঠাতে যে উপসর্গ, 12 নম্বর পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি সরাসরি। 12 নম্বর পৃষ্ঠা। উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। আর উপসর্গের কাজ হলো এটা অর্থের সম্প্রসারণ করে, সংকোচন এবং পরিবর্তন ঘটায়। উপসর্গ কি করে? উপসর্গ হলো অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়। উপসর্গের হলো নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা পরীক্ষায় আসে যে কোনটার অর্থবাচকতা নেই অথবা অর্থদ্যোতকতা নেই। হ্যাঁ, তাহলে অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। বাংলা উপসর্গ হলো 21টা। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, কদ, কুনি, ইতি, উন, পাতি, বি, ভর, রাম, সা, সু, হা। এটা একসাথে একটানে পড়ে ফেলতে হবে। আপনি যদি এটি স্কিপ করেন তাহলে কোনো সূত্র দিয়ে পড়েন, আসলে সূত্র কাজে দেবে না। হ্যাঁ, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। আমার মনে হয় এটাই ভালো হবে, মুখস্থ করে ফেলবেন। ফার্সি উপসর্গ হলো 10টা। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, সংস্কৃত উপসর্গ আছে 20টা। বাংলা আছে 21টা, সংস্কৃত আছে 20টা, আরবি আছে আমখাস লাগর। এই আমখাস লাগরগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমখাস লাগর একটু আরবি। তারপরে 4টা উপসর্গ আছে যেটা সংস্কৃত এবং বাংলা দুটার মধ্যেই আছে, ওইটা একটু দেখে নিন। হ্যাঁ, 4টা উপসর্গ হলো বাংলা এবং সংস্কৃত দুটার মধ্যে আছে। এটা হলো আশুবিনি, আ সু বি নি। হ্যাঁ, আশুবিনি, এটা হলো বাংলা এবং সংস্কৃত দুটার মধ্যে আছে 4টা উপসর্গ। এটা একটু পড়ে নিন, এটা গুরুত্বপূর্ণ। আশুবিনি। এরপরে দেখেন ধাতু। ধাতু কি? এইগুলো না খুব ঝামেলার জিনিস, যতটুকু পারছি এগুলো নোটে গোছায় দিছি, একটু পরে দেখে নেবেন। করে, কর যোগ এ, এই যে কর এটা হলো ক্রিয়া মূল বা ধাতু, আর এ যেটা এটা হলো ক্রিয়া বিভক্তি। প্রত্যেকটা শব্দ ভাঙলে, একদম ভাঙলে মূল যে জিনিসটা পাওয়া যায় এটা হলো ক্রিয়ামূল অথবা ধাতু, আর এটার সাথে যেটা যুক্ত হয় এটাকে হলো অনেকটা বিভক্তি বলা হয়। যেমন করে, করে শব্দটা হলো কর যোগ এ, তাহলে কর শব্দটা হলো ক্রিয়ামূল বা ধাতু, আর এটা হলো ক্রিয়া বিভক্তি। তাহলে যেটা ক্রিয়াপদের মূল অংশ যেটা, এটাকে বলা হয় ধাতু অথবা ক্রিয়ামূল। যেমন নিমাই, নিম যোগ আই, নিমাই শব্দটাকে ভাঙলে কি পাই? নিম যোগ আই। তাহলে নিম শব্দটা হলো একদম মূল অংশ, ঠিক আছে। যদি নাম পদের মূল অংশ হয় এটাকে বলা হয় প্রাতিপাদিক, আর ক্রিয়াপদের মূল অংশ হলে এটাকে বলা হয় ধাতু। তাহলে খেয়াল করুন, যেটা ক্রিয়াপদ থেকে আসে মূল অংশ এটা হলো ধাতু, আর যেটা নামপদ থেকে মূল অংশ আসে এটাকে বলা হয় প্রাতিপাদিক। যেমন নিম যোগ আই, নিম হলো একটা নাম, আর আই হলো এটা বিভক্তিযুক্ত হয়েছে, নাম বিভক্তি, এটা হয়ে গেছে প্রাতিপাদিক। এরপর ধাতু হলো 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হলো যৌগিক ধাতু। মৌলিক ধাতু কি? মৌলিক ধাতু এর অপর নাম হলো সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু, যেটাকে ভাঙা যায় না। যেমন তুই কর, তুই ধর, তুই পর, এটা তুই তুকারি করে আমরা যদি বলি যে ধাতু আসবে ওটাকে মৌলিক ধাতু বলে। যেমন তুই কর, তুই ধর, তুই পর, তুই চল, তুই যা, তুই খা, এই টাইপের শব্দগুলো তুই করে যদি বলি তাহলে মৌলিক ধাতু আসবে, ঠিক আছে। যেমন 3 প্রকার মৌলিক ধাতু, 3 প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। আর কি করলো, হ্যাঁ, মূলত মৌলিক ধাতু হলো 3 প্রকার: বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর একটা বিদেশি ধাতু, ঠিক আছে। তাহলে বাংলা ধাতু কোনটা? বাংলা ধাতু হলো যেটা মৌলিক ধাতু না, সরি সংস্কৃত ধাতু না, এটা হলো এটা এখান থেকে আসবে, মানে সংস্কৃত ধাতু না যেটা, এটা কিন্তু বাংলা ধাতু। তুই তুকারি করে আমরা যেটা পাবো এটাকে হলো বাংলা ধাতু বলা হয়। এখানে এটাই হলো বাংলার ব্যাখ্যাটা দিছি আর কি, এই জায়গাটা, ঠিক আছে। মানে বাংলা ধাতু হলে সংস্কৃত হবে না, তুই তুকারি করে যে শব্দগুলো আমরা পাই এটা হলো বাংলা ধাতু। আর সংস্কৃত ধাতু কোনগুলো? ওই যে আপনাদের নত্য সত্যবিধান পড়াতে গিয়ে ওখানে যে ওই যে বললাম মূর্ধন্যস্ব, মূর্ধন্য, ট, ঠ, যুক্ত বর্ণ, তারপরে রেফ, রফলা, এগুলো থাকলে অনেকটা সংস্কৃত ধাতুর মধ্যে পড়বে, এটা আমরা আইডিয়া করে নেব। সংস্কৃত ধাতু হলে যে যুক্ত ব্যঞ্জন থাকবে, রিকার থাকবে, ফলা থাকবে, হ্যাঁ, এগুলো সংস্কৃত ধাতু পড়ে নেবেন। সাধিত ধাতু যেটা মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু তৈরি হয়। আ প্রত্যয় যোগ, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু তৈরি হয়। যেমন হলো কর যোগ আ, মৌলিক ধাতু, কিন্তু মৌলিক ধাতুর সাথে যে কর, করের সাথে আ যুক্ত হয়েছে, করা, এটা হলো কি হয়ে গেছে? সাধিত ধাতু হয়ে গেছে। করা, বলা, চলা, মূলত এগুলো ক্রিয়াপদ, এগুলো মূলত ক্রিয়াপদ। এগুলোর পরে অতিরিক্ত বর্ণ যোগ হলে ধাতু হবে। যেমন করাচ্ছেন, কর যোগ, এই যে করাচ্ছেন, কর যোগছেন, করাচ্ছেন, এটা হলো সাধিত ধাতু, এরকম আর কি, ঠিক আছে। সাধিত ধাতু হবে 3 প্রকার: নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। এই ধাতু থেকে কিন্তু প্রশ্ন আসবেই, কোনোভাবে মিস যাবে না, এই জায়গাগুলো ক্লিয়ার করলে অন্তত পারা যাবে। নাম ধাতু হলো যেমন বিশেষ্য, বিশেষণ, অনুকার, অব্যয়, এগুলোর পরে আ প্রত্যয় যুক্ত হলে নাম ধাতু হয়। যেমন হাত, এটা একটা বিশেষ্য, হাত যোগ আ, হাতা, এটা হয়ে গেছে নাম ধাতু, এরকম, ঠিক আছে। হাতা তখনই নাম ধাতু হবে যখন এটা ক্রিয়ামূল হিসেবে ব্যবহার করা হয়, যেমন ঘুমাচ্ছেন, হাতাচ্ছেন, এরকম আর কি, হ্যাঁ। তো এই শব্দগুলো খেয়াল রাখবেন, ওগুলো নাম ধাতু।
আর যদি ক্লিয়ার না হয় তাহলে বোর্ড বইটা দেখতে পারেন, ব্যাকরণের বোর্ড বইটা একটু দেখে নেবেন, তাহলে আমার মনে হয় ক্লিয়ার লাগবে। 12 নম্বর পেজে চলে গেলাম, এরপর আরেকটু আছে, আমরা 13 নম্বর পেজে চলে যাচ্ছি। এই 13 নম্বর পেজ হলো প্রযোজক ধাতু। হ্যাঁ, প্রযোজক ধাতু হলো নাম, অপর নাম। প্রযোজক ধাতুর অপর নাম হলো নিযন্ত ধাতু। এটা পরীক্ষা আসে যে নিযন্ত ধাতু কোনটা। প্রযোজক ধাতুর অপর নাম হলো নিযন্ত ধাতু। অন্যকে নিয়োজিত করা অর্থে নিযন্ত ধাতু ব্যবহার করে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু নিজে নিজে দেখছেন না, মা তাকে দেখাচ্ছেন, দ্যাটস ওয়াই এটা নিযন্ত ধাতু বা প্রযোজক ধাতু। কর্মবাচ্যের ধাতু হলো এটা প্রযোজক ধাতুর অন্তর্ভুক্ত, এটা আলাদা করে হয়তো পড়ার দরকার নেই। সংযোগমূলক কিছু ধাতু আছে, যেমন কর, দে, পা, খা, ধর, ছাড়, হ, এগুলো হলো সংযোগমূলক ধাতু। এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, এগুলো সংযোগমূলক ধাতু। দুইটা পদ লাগবে সংযোগমূলক ধাতু হওয়ার জন্য, যেমন মনে করেন পরা, কর, তারপরে হলো ভাত খা, এই যে খা শব্দের সাথে ভাত যুক্ত হয়েছে, বই ধর, ধরের সাথে বই যুক্ত হয়েছে, তাহলে এই দুইটা শব্দ মিলে যখন হবে তখন এটাকে বলা হয় সংযোগমূলক ধাতু। ঠিক আছে, সাবধান, হ, এই যে হয়ের সাথে সাবধান যুক্ত হয়েছে, তাহলে এই শব্দগুলোর সাথে অন্য একটা শব্দ যুক্ত হয়ে যখন একটা ধাতু তৈরি হয় তখন এটাকে বলা হয় সংযোগমূলক ধাতু। তারপরে হলো দেখেন প্রত্যয়, যেটা এটাকে বলা হয় সাফিক্স, প্রকৃতি প্রত্যয় আর কি, সাফিক্স এটা হলো প্রত্যয়। যেমন ধার্মিক শব্দটা দেখেন, এটার মূল বা প্রকৃতি হলো ধর্ম, আর এক্সট্রা অংশ যেটা ইক, এটা হলো প্রত্যয়। তাহলে মূল বা প্রকৃতির সাথে যদি প্রত্যয় যুক্ত হবে সবসময়, শীতল, শীত যোগ ল, দৈনিক, দিন যোগ ইক, তাহলে এই যে এক্সট্রা অংশ যেটা, এটাকে বলা হয় প্রত্যয়। এক্সট্রা অংশটা হলো প্রত্যয়। আর এটা হলো মূল অংশ। তাহলে কিভাবে প্রত্যয় ঘটিতেছে? প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় যেটা, সেটা হলো বর্ণ বা একটা বর্ণ সমষ্টি অথবা ধাতু, এটার পরে বসে নতুন একটা শব্দ গঠন করে। যেমন শীত এক জিনিস, শীতল আরেক জিনিস, দিন এক জিনিস, দৈনিক আরেক জিনিস, ধর্ম এক জিনিস। ধর্ম বলতে ধর্মকে বোঝাচ্ছে, একটা স্পেসিফিক ধর্ম, আর ধর্মের সাথে ইক যুক্ত হয়ে গেছে কি ধার্মিক। প্রত্যয় পড়ালাম। প্রত্যয় হলো দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হলো ভার্বের সাথে সাফিক্স যুক্ত হবে, আর তদ্ধিত প্রত্যয় হলো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটা হলো তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি কাকে বলা হয়? কৃত প্রত্যয় মানে কি ভার্বের সাথে যুক্ত হবে, খেয়াল করেন। আর তদ্ধিত প্রত্যয় মানে কি নাউনের সাথে যুক্ত হবে, নামের সাথে যুক্ত হবে, এটা হলো তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি হলো যাকে ভাঙা যায় না। সংস্কৃত হলো র, যেমন হলো ধর্ম, সংস্কৃতি যেটা র থাকবে, হ্যাঁ, যেটা হলো সংস্কৃত প্রত্যয় র থাকবে, যেমন ধর্ম, দর্শন, স্মরণ। এই যে ধর্ম হলো ধৃ যোগ ম, দর্শন হলো দৃশ যোগ অনট দর্শন, তারপরে হলো এটা কর্ম, হ্যাঁ, এটা এখানে ভুল আসছে, এটা কর্ম। কর্ম হলো ক্রিযুগ্ম, ধর্ম হলো ধৃযুগ্ম, দর্শন হলো দৃশ যোগ অনট। ঠিক আছে, তাহলে প্রকৃতির সাথে রিকার যুক্ত হয়ে এটা এরকম হয়েছে। সংস্কৃত র মানে এগুলো মুখস্থ করে ফেলবেন। তারপরে অন্তস্থীয় থাকলে নয়ন, জয়, ভয়, এগুলো প্রকৃতির সাথে রস্যি বা দীর্ঘিকার হবে। অন্তস্থীয় সমান সমান অন্তস্থ হবে। যেমন খেয়াল করেন কি নয়ন, নয়ন শব্দটা হয়ে যাবে কি নি যোগ অন, নয়ন, মানে প্রকৃতির সাথে দীর্ঘিকার হবে অথবা রস্যিকার হবে। জয়, জি যোগ অ, জয়। ভয়, ভি যোগ অ, ভয়। এইভাবে এগুলো মুখস্থ করে বলতে হবে। আপনার অন্তস্থীয় জায়গায় কি থাকবে? প্রকৃতির সাথে অন্তস্থীয় সমান সমান স্বরে অ হবে। অন্তস্থীয় জায়গায় কি হবে? স্বরে অ। যেমন ভয়, তাহলে ভি যোগ অ। প্রকৃতি হলো ভয়, এই ভয় প্রকৃতির সাথে হলো রস্যি বা দীর্ঘিকার যুক্ত হবে, ভি হয়ে গেছে, অন্তস্থীয় সমান সমান অন্তস্থ হয়ে যাবে। জয়, এটা জি হয়ে গেছে, অন্তস্থীয় জায়গায় অ হয়ে যাবে। এরপর দেখেন উপসর্গ, প্রকৃতি যোগ প্রত্যয়। উপসর্গ কিছু কিছু যে শব্দ থাকে, যেটা উপসর্গ থাকবে, প্রকৃতি থাকবে, প্রত্যয় থাকবে, মানে তিনটা জিনিস থাকবে। ঠিক আছে, উপসর্গ এরপর প্রকৃতি যোগ প্রত্যয়। তো উপসর্গ থাকলে একটা মাইনাস চিহ্নের মতো দিতে হয়, যেমন বিজয়, বি হলো উপসর্গ। এরপরে জয় শব্দটা উপরে কিন্তু ভেঙে দিছে, জয় কিভাবে ভাঙছে, হ্যাঁ, জি অন্তস্থীয়, তো অন্তস্থীয় থাকলে অ হয়ে যায়, স্বরে অ হয়ে যায়। ঠিক আছে, আমি আবার ভেঙেই আপনাদেরকে, যে জয়, এই বর্গীয় জটা হয়ে গেছে জি যোগ অন্তস্থীয় সমান সমান হয়ে যাবে অ। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, আর এখানে একটা রুট চিহ্ন দিয়ে দিবেন এরকমই। তাহলে যদি এই তিনটা মিলে হবে, যেমন বিজয়, বি উপসর্গ আর জয়। প্রকৃতি, প্রকৃতি, অচিন, হ্যাঁ, অচিন, আর এখানে শূন্য বা ক্লিপ থাকে, যেটা হলো মানে কোনো প্রত্যয় নাই, প্রত্যয় যদি না থাকে শূন্য অথবা ক্লিপ লিখতে হয়। এরপরে সংস্কৃত প্রত্যয় আছে। সংস্কৃত প্রত্যয় কোনগুলো দেখেন, শব্দগুলো খেয়াল করবেন। সংস্কৃত প্রত্যয় নয়ন, শ্রবণ, ভোজন, কর্তন, দর্শন। হ্যাঁ, নয়ন হলো নিযুগ অন, শ্রবণ হলো শ্রুযোগ অনট, এভাবে। তাহলে অনট। তারপর কত সংযুক্ত আছে, যেমন গাত, পঠিত, লিখিত,
গা যোগ কত, পঠ যোগ কত, লিখ যোগ কত, ত থাকলে কত হবে, এই যে ত আছে গাত, ত এর জায়গাত কত হবে, পঠিত ত এর জায়গাত কত হবে, এভাবে হলো সংস্কৃত প্রত্যয়। আর কত থাকলে ক হবে, চ বর্গীয় জ ত কত, হ্যাঁ এগুলো হবে সিক্ত, যে কত, কতর জায়গায় কি হয়ে যাবে সিচ যোগ কত, মুক্ত মুচ যোগ কত, ভোজন ভুজ যোগ কত, হ্যাঁ এভাবে এগুলো হলো মুখস্থ করে নেবেন। বুঝতে গেলে কঠিন, যদি চেষ্টা করবেন, যদি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝতে পারলে মুখস্থ করে ফেলবেন। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলেও কত হবে, যেমন হলো চূর্ণ, চূর যোগ কত, ছিন্ন, ছিদ যোগ কত, শ্রান্তি, শ্রম যোগ কত, হ্যাঁ এগুলো একটু দেখে নেবেন, এখানে আরো দিয়ে দিয়েছি। তা থাকলে ত্রিচ হবে, যেমন মাথা, মাথা মাথা হলো মা যোগ ত্রিচ, তা থাকলে ত্রিচ। ক্রেতা, ক্রেতা হলো ক্রয় যোগ ত্রিচ, দাতা, দা যোগ ত্রিচ, এভাবে হবে, ঠিক আছে। অক থাকলে নখ হবে, যেমন গায়ক, গই যোগ নখ, লেখক, লিখ যোগ নখ, পূজক, তাহলে এই যে অক আছে কিন্তু পুজ অক, হ্যাঁ পূজক, তাহলে পুঁজি যোগ নক এরকম। জফলা থাকবে, জফলা থাকলে ঘ্যান হবে, ঘ জফলা মূর্ধন্য ঘ্যান হবে, ঠিক আছে। জফলা থাকলে ঘ্যান হবে, যেমন হলো কার্য, ক্রিযোগ ঘ্যান, ধার্য, ধৃযোগ ঘ্যান, এরকম জফলা থাকলে ঘ্যান হবে। অন্তস্তীয় থাকলে অন্তস্থ জ হবে, দেয়, দে যোগ জ, হেয়, যে হায়া যোগ জ, এরকম হবে। রশ্মি দীর্ঘিকার থাকলে নির্ণ হবে, যেমন গ্রাহী, গ্রহণীন, পরি, পানিন, এরকম। অ থাকলে অন হবে, জয়, এই যে জয়, ক্ষয়, বিনয়, দেখেন জি যোগ অন, খি যোগ অন, এরকম। মান থাকলে সানচ হবে, দীপ্যমান, দীপ যোগ সানস, চলমান, চল যোগ সানচ, বর্ধমান, বর্ধ যোগ সানচ, এভাবে পরিবর্তন হবে। তো এগুলো একটু কঠিন, প্রকৃতি প্রত্যয় সমাস অলওয়েজ কঠিন, আমি সবসময় বলি, এটা একটু দেখে নেবেন। এরপরে শব্দশ্রেণী বিভাগ আছে। শব্দশ্রেণী বিভাগ হলো গঠনমূলকভাবে শব্দ হলো দুই প্রকার, মৌলিক এবং সাধিত শব্দ। অর্থমূলকভাবে শব্দ হলো তিন প্রকার, যৌগিক, রুড়ি, যোগরুড়ি। উচ্চমূলকভাবে শব্দ হলো পাঁচ প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। নতুন বোর্ড বই 4 প্রকার দিয়ে, আমরা পুরাতন বোর্ড বইটা ফলো করি, সো পুরাতন বোর্ড বই পড়ে রাখবেন। মৌলিক শব্দ হলো যেগুলোকে ভাঙা যায় না, যেমন গোলাপ, নাক, লাল, তিন, এই শব্দগুলো না ভাঙা যাবে না কোনোভাবেই। লালকে আপনি ভাঙলে কি পাবেন, কিছুই পাবেন না। মা, এটাকে ভাঙা যায় না। যৌগিক শব্দ হলো যেটার ব্যুৎপত্তি অর্থ আর প্রচলিত অর্থ একই রকম। মনে করেন গায়ক, যে গান গায়। কর্তব্য, মনে করেন আপনার একটা কাজ আছে। বাবুয়ানা, বাবুর মতো। মধুর, দৌহিত্র, চিকামারা, এগুলো সরাসরি মুখস্থ করে ফেলবেন। এগুলো হলো যৌগিক শব্দ। এগুলো হলো উৎপত্তি অর্থ যা, প্রচলিত অর্থ তা। আর রূঢ়ি শব্দ হলো প্রত্যয় এবং উপসর্গ দিয়ে গঠিত হয়। এটা হলো উৎপত্তি রকম, অর্থ একরকম, প্রচলিত অর্থ আরেক রকম। মনে করুন হস্তি, হস্তির তলে যার হাত আছে, কিন্তু হস্তি বলতে কিন্তু এটা বোঝায় না, হস্তি বলতে বোঝায় হাতি। গবেষণা, গরু, মানে গরু খোঁজা, গবেষণা শব্দটা তো গরু খোঁজা, কিন্তু গবেষণা বলতে গরু খোঁজা বোঝায় না। গবেষণা বলতে এমন কিছু বোঝায় যে আপনি নির্দিষ্ট কাজ নিয়ে রিসার্চ করছেন। বাঁশি, বাঁশ দিয়ে, বাঁশ দ্বারা নির্মিত, কিন্তু বাঁশি দ্বারা বাঁশ দ্বারা নির্মিত কিছু বোঝায় না, বাঁশি দ্বারা বোঝায় বাদ্যযন্ত্র, ঠিক আছে। এটা হলো প্রকৃতি এবং উপসর্গ, প্রত্যয় এবং উপসর্গ দ্বারা গঠিত হবে। হস্তযোগ, ইন, তাহলে এইগুলো হলো রূঢ়ি শব্দ, এগুলো সরাসরি সব মুখস্থ করে ফেলবেন। আর যোগরূঢ়ি হলো যেগুলো বহুব্রীহি সমাস অনেকটা, তুরঙ্গম, পঙ্কজ, রাজপুত, রাজার পুত্র, মহাসমারোহে যাত্রা, মহাযাত্রা, জলধি, জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোপ, খেজুর, অশোক, আদিত্য, এগুলো হলো বহুব্রীহি সমাস সাধিত হবে, এক কথায় প্রকাশ হবে অনেকটা, এগুলোকে বলা হয় যোগরূঢ়ি শব্দ। এগুলো দেখে নেবেন, পরীক্ষায় দেয়, এগুলো দিয়ে বলে কোনটা রূঢ়ি শব্দ, কোনটা যোগরূঢ়ি শব্দ। আমাদের আর মাত্র 2টা পাতা বাকি আছে। পরের পেজে চলে যাচ্ছিল পদ প্রকরণ। হ্যাঁ, পদ প্রকরণ। পদ প্রকরণটা দেখেন, পদ প্রকরণ হলো পদ হলো 3 প্রকার, অব্যয় পদ হলো 3 প্রকার। প্রথম হলো পদ 2 প্রকার, অব্যয় পদ, সব্যয় পদ। আর অব্যয় পদ হলো 3 প্রকার। অব্যয় পদ হলো 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে সব্যয় পদ হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো হলো সব্যয় পদ। বিশেষণ হলো 2 প্রকার, বিশেষ্য হলো 6 প্রকার, একসাথে দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নেবেন। বিশেষ্য প্রকারগুলো এখানে দিয়ে দিয়েছি 6 প্রকার। কোনটা, এগুলো সংজ্ঞা বা নামবাচক শব্দ, ব্যক্তি, ভৌগোলিক স্থান, সংজ্ঞা, গ্রন্থ, ঢাকা, মেঘনা, কোনো জিনিস এগুলো যদি বুঝায়, হ্যাঁ সংজ্ঞা, এগুলো নামবাচক। এরপরে জাতিবাচক আছে, পর্বত, নদী, মানুষ, এগুলো জাতিবাচক বা কমন নাউন। সমষ্টিবাচক হলো কালেকটিভ নাউন। ভাববাচক হলো গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, এগুলো হলো ভাববাচক। এরপর গুণবাচক আছে, মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, স্বাস্থ্য, এগুলো একটু দেখে নেবেন। গুণবাচক শব্দগুলো একটু দেখে রাখবেন। তারপর হলো বিশেষণ। বিশেষণ হলো নাম বিশেষণ, ভাব বিশেষণ, 2 ভাগে বিভক্ত। নাম বিশেষণ হলো বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করবে এরা। আর ভাব বিশেষণ হলো বিশেষ্য এবং সর্বনাম পদ ছাড়া অন্য যতগুলো পদ আছে, বাকি 4 প্রকার পদকে, বাকি অন্যান্য পদগুলোকে এরা বিশেষায়িত করবে। ভাব বিশেষণ হলো 4 প্রকার। তাহলে নাম বিশেষণ হলো বিশেষ্য বা সর্বনাম পদ, আর ভাব বিশেষণ হলো অন্যান্য সবগুলা পদকে এরা কি করবে, বিশেষায়িত করবে। ভাব বিশেষণ হলো অ্যাডভার্ব, এটা আমরা জানি। ভাব বিশেষণ হলো অ্যাডভার্ব, যেমন হলো ক্রিয়া বিশেষণ অথবা বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এরপরে হলো ভাব বিশেষণ, এগুলা ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বাক্যের বিশেষণ। যেমন ধীরে ধীরে বায়ু বয়, এটা হলো ক্রিয়া সংগঠনের ভাব বোঝাচ্ছে।
পরে একবার এসো, ক্রিয়া সংগঠনের কাল বোঝাচ্ছে। খেয়াল করেন কোনটা ভাব বোঝাচ্ছে, কোনটা কাল বোঝাচ্ছে। বাংলা শব্দের অতিশায়ন, হতে থেকে চেয়ে, অপেক্ষা, সবচাইতে, সবচেয়ে, সর্বাধিক, সর্বাপেক্ষা, এগুলো হলো অতিশায়ন, মানে হতে থেকে চেয়ে বোঝালে অতিশায়ন বোঝায়। তারপরে দেখেন গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি, এটা হলো দুইটার মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, বহুর মধ্যে এটা অতিশায়ন বোঝাচ্ছে। এই মাটি সোনার বাড়া, হ্যাঁ, এটা দ্বারা অতিশায়ন বোঝাচ্ছে। তৎসময়ের অতিশায়ন হলো তরতম, গুরুতর থেকে গুরুতম, এরকম আর কি, এগুলো তৎসময়ের অতিশায়ন। এরপর বিশেষণ আছে, ভালো বাড়ি পাওয়া কঠিন, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। তাহলে ভালো হলো বিশেষণ, বাড়ি হলো নাউন, এইভাবে মনে রাখবেন। মন্দ কথা অ্যাডজেক্টিভ নাউন, মানে হলো বিশেষ্য আর বিশেষণ, মনে রাখবেন। বিশেষ্য হলো কথা, বিশেষণ হলো নাউন, হ্যাঁ, এটার একটা নিয়ম আছে, বলে দিব পরে। পূর্ণ প্রচেষ্টা অ্যাডজেক্টিভ নাউন, নিশীত রাতে অ্যাডজেক্টিভ নাউন, শীতকালে কুয়াশা পড়ে, শীতকাল হলো নাউন, এইভাবে পরে রাখবেন। এখানেও দিচ্ছে আছে কিছু বিশেষ্য, এই যে অ্যাডজেক্টিভ নাউন দিয়ে দিয়েছি, অ্যাডজেক্টিভ নাউন, পূর্ণ শব্দটা হলো নাউন। নিশীথে, শীতের সকালে চারিদিকে কুয়াশা অন্ধকার, এই এক বিরাট সত্য, হ্যাঁ, এই যে সত্য কি, সত্য হলো নাউন, এগুলো এখানে দিয়ে দিয়েছি। গভীর নিশীথে, এই যে নাউন অ্যাডজেক্টিভ, নাউন এটা নাউন, শীতের সকালে হলো, শীতের হলো নাউন, এইভাবে দিয়ে দিয়েছে। আপনারা এগুলো একটু দেখে নেবেন কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, ঠিক আছে, এগুলো কিন্তু বিশেষ্য দাগিয়ে দিয়েছি, খেয়াল করবেন। এরপরে চলে যান সত্য পথে থেকে সত্য কথা বলো, সত্য অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। এরপর দেখেন বিশেষণ পদগুলো, পরের শব্দগুলোকে বিশেষায়িত হোক, এটা কিভাবে? সর্বনাম পদ দেখেন, আত্মবাচক শব্দনাম, স্বয়ং, নিজে, খোদ, এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। সর্বনাম পদ হলো 10 প্রকার, হ্যাঁ। এরপর সমীপবাচক সর্বনাম আছে, এই, এই, এরা, ইনি, এগুলো সমীপবাচক সর্বনাম। এরপর ব্যতিহারিক সর্বনাম আছে, আপনা, আপনি, নিজে, নিজে, পরস্পর, এগুলো হলো ব্যতিহারিক সর্বনাম। পুরুষ একটি পারিভাষিক শব্দ, যেমন হলো বিশেষ্য সর্বনাম, ক্রিয়ার ক্ষেত্রে শুধু পুরুষ হয়, এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। সব বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়ার শুধুমাত্র পুরুষ হয়, আর অন্যগুলোতে কিন্তু পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় না। এরপর আমরা অব্যয়ের দিকে চলে যাচ্ছি। অব্যয় দেখেন, অব্যয় শব্দের অর্থ হলো ন, বে, যা, এটা হলো বাংলা অব্যয় হয়। অব্যয় 3 প্রকার, বাংলা অব্যয়, তৎসময় এবং বিদেশি অব্যয়। বিদেশি অব্যয়গুলো এখানে আছে, আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা, এগুলো বাংলা হলো। আর তৎসময় হলো আবার, ও, হা, না, যথা, যদি, হঠাৎ, এগুলো হলো তৎসময় অব্যয়। অব্যয় প্রধানত 4 প্রকার, মূলত অব্যয় আবার 4 প্রকার। এখানে দেখেন অব্যয় হলো 3 প্রকার, আর মূলত অব্যয় হলো 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয়, অনুগামী অব্যয়, অনন্যায়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, এরপর হলো অনুকার অব্যয়, হ্যাঁ, এই হলো 4 প্রকার। দেখেন প্রথম হলো সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় সংযোজক, বিয়োজক, সংকোচক থাকে। সংযোজক মানে হলো তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, খেয়াল করেন, তাই আর এগুলো থাকলে সংযোজক অব্যয় হবে, মানে তিনি সৎ, এই জন্য সবাই তাকে শ্রদ্ধা করে। কিন্তু যদি বলতো তিনি সৎ কিন্তু তিনি মানে কি বললো, তিনি সৎ কিন্তু নামাজ পড়েন না, তাহলে এটা বিয়োজক অব্যয় অনেকটা হয়ে যেত, হ্যাঁ। তারপর হলো তিনি বিদ্বান অথচ সৎ নন, এটা হলো সংকোচক অব্যয়, মানে জিনিসটাকে টোটালি সংকোচ করে ফেলছে, যে আপনি বিদ্বান হলে তো আপনি সৎ হওয়ার কথা, কিন্তু আপনি সৎ নন, এটা হলো সংকোচক অব্যয়। আর বিয়োজক হলো হাসেম অথবা কাসেম, এটার জন্য দায়ী, তাহলে এটাকে বলা হয় বিয়োজক অব্যয়। এরপর হলো অনুগামী বা সমুচ্চয় অব্যয়। দেখেন যে, যদি, যেন, যদিও, এগুলো যদি থাকে তাহলে অনুগামী অব্যয় হবে, যেমন আজ যদি পারি একবার সেখানে যাব, অনুগামী অব্যয়, অনুগামী সমুচ্চয় অব্যয়। অনন্যয় অব্যয় হলো অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে চলবে, যেমন মরি, হাঁ, আলবত, এগুলো হলো অনন্যয় অব্যয়। ঘৃণা বা বিরক্তি বোঝাবে, ছি ছি, তুমি এত নীচ, কি আপদ, লোকটা যে পিছু ছাড়লো না। সম্ভাবনা বোঝাবে, সংশয়ে, সংকল্প, সদাটলে, পাছে লোকে কিছু বলে, এগুলো কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে। এই লাইনগুলো না সরাসরি দিয়ে তারা প্রশ্নে আনসার দিয়ে দেয়, তো এটা ভালোভাবে পড়তে হবে। অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়গুলো খেয়াল করেন। অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী 2 প্রকার, একটা হলো বিভক্তি সূচক, আর একটা হলো বিভক্তির উপর ব্যবহৃত অনুসর্গ। অনুকার অব্যয়গুলো খেয়াল করেন, যেমন কর, মর, গর, যেমন গর মানে সিংহের গর্জন, এগুলো দ্বারা বোঝায় অনুকার অব্যয়। একটু আগে কিন্তু অনুকারের কথা আলোচনা করেছি আগের ক্লাসে। তারপর চিহি দ্বারা কি বোঝায়? ঘোড়ার ডাক। টুং টাং, খা খা, ঝা ঝা, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে কোনো কিছুর অনুকার যদি বোঝায় সেটা হলো অনুকার অব্যয়। অব্যয়ের বিশেষণ আছে, অতিভক্তি, চোরের লক্ষণ, নাম বিশেষণ, আচার খেতে হবে, এটা হলো ভাব বিশেষণ, অন্যত্র চলে যায়, এটা হলো ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলো কিন্তু আসে। আপনার যদি কনফিউশন মনে হয় আপনি একটু বোর্ড বইটা দেখে নিতে পারেন। আমাদের লাস্ট পেজে আমরা চলে আসছি, লাস্ট পেজে অল্প একটু পড়া। নিত্য সমন্বয়ী অব্যয় যেটা, এটা হলো যথা তথা, যত তত, যখন তখন, যেমন তেমন, এগুলো যদি থাকে নিত্য সমন্বয়ী অব্যয় বলা হয়। বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, কিছু শব্দ আছে এখানে। সেদিন কি আর আসবে, নিরাশায়, তারপর হলো আর কি বাজবে বাসি, বাক্য অলঙ্কার, ওকে বলাও যা না বলাও তা, এটা তারা তুলনা বোঝাচ্ছে। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়া না, বিরক্তি বোঝাচ্ছে। তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, বিড়ম্বনা বোঝাচ্ছে। কি আমির কি ফকির, একদিনে সকলকেই যেতে হবে, সাকুল্য অর্থে বোঝাচ্ছে। তিনি নাকি ঢাকায় যাবেন, সম্ভাবনা বোঝাচ্ছে। ছেলে তো নয় যেন আগুনের গোলা, হিটলার, হ্যাঁ, তুলনা বোঝাচ্ছে।
ছেলে তো নয় যেন ননির পুতুল, ব্যঙ্গ প্রকাশ করছে, ইস ঠান্ডা যেন বরফ, তুলনা বোঝাচ্ছে। এরকম আছে, এখানে কিছু শব্দের অর্থ আছে, এগুলো লাগবে না, আমি আপনাদেরকে এগুলো তবু দিয়ে দিব, চাইলে একটু পড়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে তো এগুলো দিয়ে দিব, ওই যে মেমোরাইজিং পার্টের সাথে দিয়ে দিব। এই হলো দুইটা ক্লাস, সব দুইটা ক্লাস মিলে হলো 54 মিনিট। 54 মিনিটে বাংলা ব্যাকরণটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের বাকি কারক এবং সমাস। আপনারা ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখে হলো যে এই জিনিসগুলো গোছাবেন, খুবই সহজ লাগবে, খুবই সহজ লাগবে। আর যদি কারো কোনো একটা টপিকে, স্পেসিফিক টপিকে যদি সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই সেটা হলো বোর্ড বই থেকে একটু দেখবেন, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমি কারক এবং সমাস নিয়ে আরেকটা ক্লাস নিব, লাইভ ক্লাস নিব, সেটা লাইভ ক্লাসে বুঝিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকেন সবাই।